কক্ষের দরজা বন্ধ করে আগন্তুক মন্ত্রীর স্ত্রীর বাহু চেপে ধরল। নিজের কন্যার চিন্তা হচ্ছে না? তুই কোন সাহসে আমার নাম লতাকে বলেছিস? মন্ত্রীর স্ত্রী ব্যথায় চোখ বন্ধ করে নিল। তারপর বলল, আমি কাউকে কিছু বলিনি। তুই কিছু বলিসনি? তাহলে কাল আমাকে লতা শাস্তি দিবে তার ঘোষণা দিল কেন? আমি জানি না। একটা কথা ভালোভাবে শোন, কাল সবার সামনে তুই বলবি তুই হিংসার বশবর্তী হয়ে লতাকে মারতে চেয়েছিস। নিজের পুত্র সন্তান না হয় ছোট রানীর সন্তানকে মেরে ফেলেছিস। আমার কথা মতো না বললে পদ্মবতীর সাথে কি হবে জানিস তো? না, পদ্মার সাথে এমন করো না। পদ্মা এমনিতেই খুব কষ্টে আছে। তুমি পিতা হয়ে নিজের কন্যাকে কিভাবে মারার কথা ভাবতে পারো? হ্যাঁ, আগন্তুক মন্ত্রী ছিল, তিনি এতদিন ধরে সব খারাপ কাজগুলো করেছেন। হ্যাঁ, আমি পিতা, তার চেয়ে বড় সত্যি আমি কন্যাদের ঘৃণা করি। যে সন্তান আমাকে রাজত্ব দিতে পারেনি তাকে আমি সন্তান রূপে স্বীকার করি না। ক্ষমতার লোভে আপনি এতটা নিচে নেমে গেছেন। আপনি জানেন? মন্ত্রী তার স্ত্রীর গাল চেপে ধরে বলল, তোর থেকে আমি কোনো জ্ঞান শুনতে আসিনি। চুপচাপ আমি যা বললাম কাল তাই বলবি। আচ্ছা বলবো, পদ্মার কোনো ক্ষতি করবেন না তো? সেটা তোর কথার ওপর নির্ভর করবে। মন্ত্রীর স্ত্রী হঠাৎ আনমনা হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, বড় রানীকে কি আপনি মেরেছেন? আমার তো মনে হয় আপনিই মেরেছেন। যে নিজের সন্তানের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে সে বড় রানীকে মারতে পারে। মন্ত্রী অট্টহাসি দিয়ে বলল, তুই ঠিক বলেছিস। বড় রানীর অনেক দেমাগ ছিল। রানী হওয়ার দেমাগ, তাই চিরতরে সেটা মুছে দিয়েছি। ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে। মন্ত্রী শেষ কথাটি বেশ রাগ নিয়ে বলল। মন্ত্রীর স্ত্রী বলল, আপনার গায়ে হাত তুলেছে মানে? শুনবি? তাহলে শোন। অতীত। দাসী কক্ষের সামনে দিয়ে মন্ত্রী একটি কাজে যাচ্ছিলেন। তখন রাজমহলে আসা নতুন এক অল্পবয়সী বিধবা দাসীকে দেখে মুগ্ধ হয়ে যান। যেমন গায়ের গড়ন, তেমন মুখশ্রী, তেমন যৌবন। মন্ত্রী সাহস করে তাকে জড়িয়ে ধরে বলে, যা চাইবি তাই পাবি, আমার শয্যাসঙ্গী হয়ে যা। দাসী ভয়ে কান্না করে দিল। তখন হঠাৎ কোথা থেকে রানী এসে মন্ত্রীকে ধাক্কা দিয়ে দাসীর থেকে ছাড়িয়ে নিল। মন্ত্রী কিছু বলতে যাবে তার পূর্বে রানী তার গায়ে হাত তোলে এবং বলে, সতীত্ব নারীদের অলংকার, তার গায়ে যে পাপের ছোঁয়া দিবে তার শাস্তি ভয়াবহ। তোমাকে আমি সাবধান করছি মন্ত্রী, ভালো হয়ে যাও, নয়তো ফলাফল খুব খারাপ হবে। তারপর রানী দাসীকে নিয়ে চলে যায়। সেদিনে সেই থাপ্পড়ের শোধ নেওয়ার সুযোগ আসে রাজার দ্বিতীয় বিবাহের দিন। বিবাহ স্থান থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন মন্ত্রী। অন্দর মহলে তেমন প্রহরীরা পাহারা না দেখতে পেয়ে সাহস করে রানীর কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রানী মন্ত্রীকে হঠাৎ কক্ষে দেখে চমকে যায়। তারপর বলে, তুমি এখানে? মন্ত্রী বলল, সতীত্ব নারীদের অলংকার, তাই না? আজ আমি তোর অলংকার কলঙ্কে বদলে দেব। তারপর মন্ত্রী তার উপর ঝাঁপিয়ে পড়ে। বিবাহর উৎসব চলছিল বাহিরে, যার শব্দে রানীর চিৎকার কেউ শুনল না। নিজের পুরুষত্ব মিটিয়ে মন্ত্রী যখন চলে আসছিল তখন তার মনে হলো, একে এভাবে ছেড়ে গেলে আমি শেষ, একে বাঁচতে দেয়া যাবে না। তারপর গলা টিপে মেরে ফেলে মন্ত্রী। খুনকে আত্মহত্যা সাজাতে রানীকে রশি দিয়ে ঝুলিয়ে দেয়। দরজার বাইরে থেকে খোলা থাকলেও সন্দেহ হতে পারে কেউ, তাই মন্ত্রী নিজের বিশ্বস্ত এক প্রহরীকে ভিতরে দরজা বন্ধ করে পালঙ্কের নিচে থাকার নির্দেশ দেয়। সবাই সেদিন রানী আত্মহত্যা করেছে ভেবে বেশি তদন্ত করেনি, তাই আজও সেই সত্যি সবার আড়ালে। বর্তমান মন্ত্রীর স্ত্রী তার গায়ে হাত তুলল। তারপর বলল, ছি, আপনার মতো পশু আমার স্বামী, সেটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে। মন্ত্রী রাগান্বিত হয়ে স্ত্রীর গায়ে হাত তুলবে, তখন তার হাতটি ধরল লতা। এতক্ষণ সে কক্ষে উপস্থিত ছিল, তবে আড়ালে। মন্ত্রী লতাকে দেখে ভয় পেয়ে গেল। লতা বলল, অনেক বছর নিজের পাপকে আড়াল করেছিস, এবার সময় হয়েছে তার শাস্তি ভোগ করার। একটু থেমে পুনরায় বলল, তুই আমার আম্মার অলংকারকে কলঙ্কে বদলে দিয়েছিলি না? আজ আমি আমার আম্মার অহংকার হয়ে তোকে মৃত্যুদণ্ড, যে মৃত্যুতে যন্ত্রণারা পালিয়ে বেড়াতে চায়। লতা নিজের সর্বশক্তি দিয়ে মন্ত্রীর পায়ে আঘাত করল। দরজা খুলে টানতে টানতে মন্ত্রীকে রাজ্যের সবাই নিয়ে গেল। তারপর বলল, রাজ্যের সবাইকে খবর দাও, আজ রাজ্যে পাপ বিনাশ হবে। কিছু মুহূর্তের মধ্যে সবাই উপস্থিত হলো। লতা সবার উদ্দেশ্যে বলল, আপনারা আমার পরিবার,
পরিবার সকল সিদ্ধান্ত যেমন সবার মতামতে নিতে হয়, তেমনি কাউকে শাস্তি দিতে হলেও সবাই মিলে দিতে হয়। তাই আমি আপনাদের এখানে ডেকেছি। আজ বহুযুগ ধরে হওয়া পাপের বিনাশ হবে। সবাই জিজ্ঞেস করলো, কি পাপ? লতা বলল, আপাকে নিয়ে আসো। তৎক্ষণাৎ পদ্মবতীকে রাজ্যে সবাই নিয়ে আসা হলো। পদ্মবতীর গালে আঘাতের চিহ্ন দেখা দিয়েছে। লতা বলল, আপা তুমি বলো তোমার সাথে কি ঘটেছে? পদ্মাবতী বলল, আমার পিতা আমাকে দেখা করতে ডেকেছিল রাজমহলের বাহিরে। পিতার ডাক, তাই আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়, তারা আমাকে বন্দি করে। এ পর্যন্ত সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু যখন জানলাম আমাকে কার নির্দেশে তুলে আনা হয়েছে, তখন আমার পৃথিবী বদলে গেছে, কারণ সেই মানুষটা আমার জন্মদাতা। পদ্মাবতী কান্নায় ভেঙে পড়ল। রাজমাতা দূরে বসে শুধু অবাক হচ্ছেন। লতা সেই লোকগুলোকে ডাকলো যারা পদ্মাবতীকে তুলে নিয়ে গিয়েছিল। তাদের জিজ্ঞাসা করা হলো তারা কেন কাজটি করেছে। তারা মন্ত্রীর নির্দেশে করেছে বলে জানায়। লতা এবার মন্ত্রীর দিকে তাকিয়ে বলল, এটা বীরঙ্গলতার রাজত্ব, এখানে বীরঙ্গলতার থেকে কিছু আড়াল করা যায় না। পদ্মাবতীকে রাজমহলে খুঁজে না পেয়ে তাকে খুঁজতে আমি গুপ্তচর পূর্বে পাঠিয়ে দিয়েছি। তাই আপনার প্রথম পদক্ষেপটা বড্ড কাঁচা ছিল। এরপর লতা মন্ত্রীর স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, ভয় না পেয়ে সব কিছু বলুন। আমি আপনার সে আপার হয়ে বলছি, যার সাথে আপনি এক পাত্রে খাবার খেয়েছেন। তার জন্য ভয়হীন সত্যিটা প্রকাশ করুন। মন্ত্রীর স্ত্রী নিজেকে শক্ত করে বলল, মন্ত্রী আমাকে রাজাকে মারার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন আমার পদ্মাবতী বিপদে আছে, আমি কাজটি না করলে পদ্মাবতীকে মেরে ফেলা হবে। আমি সন্তানের মাতা, ভয় পেয়ে যাই, তাই কাজটি করতে রাজি। তারপর ঘটনাক্রমে মন্ত্রীর থেকেই জানি তার পূর্বে করা পাপের কথা, যার সাক্ষী স্বয়ং বীরঙ্গলতা। এরপর আরও কিছু লোককে রাজ্যে সভায় উপস্থিত করা হয়, যারা লতাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। পরপর দুবার হ্যাঁ, সেই ডাকাত দল, তারা সত্যিটা স্বীকার করে নেয়। এরপর লতা বলে, মন্ত্রীর পাপের কোনো শেষ নেই। তিনি এক সন্তানকে পৃথিবী আসতে দেননি, দুই কন্যার থেকে তার মাতাকে কেড়ে নিয়েছেন। কেড়ে নেওয়ার পূর্বে তার সতীত্ব নষ্ট করেছেন। নিজের কন্যাকে অবধি ছাড় দেননি, এমনকি নিজের কন্যার বিবাহ নিয়েও বিনিময়ে খেলা খেলেছেন। তার এত পাপের শাস্তি কী হতে পারে আপনারই ঠিক করুন। হঠাৎ মাধবী গিয়ে সবার সামনে তার পিতাকে থাপ্পড় মারল। তারপর বলল, তার এক এবং একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এতটা নৃশংস মৃত্যু তাকে দিন, যাতে মৃত্যুর যন্ত্রণাও তার পাপের হিসাব দেয়। উনি একজন ব্যর্থ সন্তান, ব্যর্থ ভাই, ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী। তার এতগুলো ব্যর্থতার শাস্তি মৃত্যু, সেটাও কম হয়ে যায়। একটু থেমে মাধবী বলল, এমন পিতার ঘরে জন্ম নিয়ে আমিও কলঙ্কিত। তার মৃত্যু দিয়ে আমার কলঙ্ক মুছে দিন, কন্যা বীরঙ্গলতা। মাধবী কান্নায় ভেঙে পড়ল। মাধবীর কথার গভীরতা বুঝতে পেরে রাজ্যের সবার চোখে অশ্রু দেখা দিল। লতা মন্ত্রীর উদ্দেশ্যে বলল, শুধুমাত্র রাজত্বের জন্য নিজের কন্যাদের মুখশ্রীর মধ্যে থাকা সুন্দর প্রাণগুলো দেখতে পাননি আপনি? যদি কখনো পিতার দৃষ্টিতে তাদের দিকে তাকাতেন, তবে বুঝতেন কন্যারা পিতার আত্মার সাথে জুড়ে থাকে। কন্যার পিতার সম্পর্ক আপনি রাজত্বের মোহে চিনতে পারেননি। আপনার জন্য আমার করুণা হচ্ছে, বড্ড বেশি করুণা হচ্ছে। মেঘরাজ বলল, একবার আপনার কন্যা মাধবীলতার দিকে পিতার নজরে তাকিয়ে দেখুন। সেখানে রাজত্বের মোহ, ক্ষমতা এসবকে মুছে দিয়ে এক মুহূর্ত তাকান, বুঝতে পারবেন আপনি কতটা ভুল করেছেন। মন্ত্রী বলল, আমি কোনো ভুল করিনি। আমার পিতা আমার সাথে বেইমানি করে আমার ভাইকে রাজত্ব দিয়েছে। আমার মাতা আমার কন্যাকে বাদ দিয়ে লতাকে রাজত্ব দিয়েছে। বারবার আমাদের সাথে শুধু অন্যায় হয়েছে, তাই আমি নিজের পাওনা নিজে বুঝে নিতে চেয়েছি। রাজমাতা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, অন্যায় তোর সাথে নয়, আমার সাথে হয়েছে। সেটা করেছে আমার ভাগ্য, নয়তো তোর মতো সন্তান গর্ভে ধরি কেন? রাজা বললেন, তোর যখন এতই ক্ষোভ ছিল, তবে একবার বলে দেখতি, রাজত্ব হাসতে হাসতে তোকে দিয়ে দিতাম। কিন্তু তুই যা করলি, তুই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিলি। রাজ্যের সবাই একত্রে বলে উঠল, মন্ত্রী শাস্তি চাই, মৃত্যুদণ্ড দেয়া হোক তাকে। মন্ত্রী ঘাবড়ে গিয়ে এক প্রহরীর হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিয়ে বললেন, সব কিছু তোর জন্য হয়েছে বীরঙ্গলতা, আমি তোকে ছাড়ব না। মন্ত্রী লতার উদ্দেশ্যে তলোয়ার চালালেন। মেঝেতে রক্ত গড়িয়ে পড়ল, তবে লতার নয়, মাধবী।
মাধবী ঠিক সময় লতার সামনে এসে দাঁড়ায়। তলোয়ারটি তার পেটে বিঁধে যায়। রাজ্যে সভা রক্তে তলিয়ে যাচ্ছে। মাধবী নিচে লুটিয়ে পড়তে পড়তে বলল, কন্যার আত্মত্যাগে জন্মদাতার পাপ একটু যদি কমে, তাতে হয়তো আমার কলঙ্ক মুছে যাবে। মন্ত্রী পুনরায় লতাকে আঘাত করতে যাচ্ছিল। লতা তলোয়ারটি ধরে মন্ত্রীর বুকে আঘাত করল। মন্ত্রী কিছুটা দূরে গিয়ে পড়ল। লতা বলল, সেনাপতি, মাধবীকে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। মেঘ সাথে সাথে মাধবীকে কোলে তুলে নিল। তখনই মাধবী ঝাপসা চোখে তাকিয়েছিল। মেঘকে মুগ্ধ হয়ে দেখছিল। মৃত্যু সন্নিকটে, তারপরও চোখে মুখে মুগ্ধতা। এর অর্থ মাধবীর হৃদয়ে অন্য এক অনুভূতির জাগরণ। মেঘরাজ মাধবীকে নিয়ে চলে গেল। সাথে পদ্মাবতী এবং মন্ত্রীর স্ত্রী গেল। মন্ত্রীর স্ত্রী যাওয়ার পূর্বে বলল, তার কঠিন শাস্তি দিন রানী। আমরা আমাদের শাসকের সঠিক বিচার দেখতে চাই। রাজ্যে সভায় হইচই শুরু হয়ে গেল। সবাই মন্ত্রী শাস্তি চাচ্ছে। রাজমাতা এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, নিজের সন্তান যখন গায়ে হাত তোলে তখন বুঝে নিতে হয় মানুষ হিসেবে কতটা জঘন্য। একজন সন্তানের যন্ত্রণা বোঝো তুমি? তোমার লজ্জা হচ্ছে না? তোমার কন্যা তোমার গায়ে হাত তুলল। পিতা মাতা যেমনই হোক, সন্তানের কখনো তাদের প্রহার করা উচিত নয়। কতটা যন্ত্রণা পেলে এই নীতিটা একজন কন্যা ভুলে যায় তা তুমি বোঝো? রাজমাতা মন্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। পুনরায় বললেন, আজ আমি তোমার আম্মা হয়ে লজ্জিত। দোষ তো আমার গর্ভকে দিতে ইচ্ছে করছে। তারপর লতার উদ্দেশ্যে বলল, তোমার বিচারে যে শাস্তি হয় সেটাই দাও। সবাই মন্ত্রীর মৃত্যুদণ্ড চাচ্ছে। লতা বলল, মৃত্যু হবে, তবে সহজ নয়। তারপর মন্ত্রীকে সকল মানুষের মধ্যে ফেলে দিয়ে বলল, আপনারা একে শাস্তি দিন, আঘাত করুন ততক্ষণ অবধি যতক্ষণ অবধি তার মৃত্যু না হয়। তার মৃত্যু যন্ত্রণায় ছটফটানিতে আমার আম্মার কলঙ্ক মুছে যাক, এক সন্তানের যন্ত্রণা মুছে যাক, আঘাত করুন। তারপর সবাই মন্ত্রীকে যে যেভাবে পারছে আঘাত করে চলেছে। আঘাতে আঘাতে জর্জরিত করল। সবাই যখন হাঁপিয়ে গেল তখন লতা বলল, এবার তাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করা হোক। কোনো খাবার পানি কিছু দেওয়া হবে না তাকে। মানুষের আঘাতেও অর্ধেক শেষ হয়েছে, বাকিটা অনাহারে শেষ হবে। আলোহীন জগতে অন্ধকারের সাথে তার যাত্রা শেষ হবে। লতার নির্দেশে মন্ত্রীকে অন্ধকার কুঠুরিতে বন্দি করা হলো। মন্ত্রী আঘাতে প্রায় নিস্তেজ হয়ে পড়েছে। মাধবীর চিকিৎসা শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ হলো। আঘাতটা বেশ গভীর। হাকিম কোনো আশা দিতে পারছে না। হাকিম তার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন জ্ঞান ফিরলে ভালো, না হলে কিছু করার নেই। লতা মাধবীর কাছে এসে বসল। মাধবীর হাত দুটো বুকে জড়িয়ে ধরে বলল, তোর আত্মত্যাগ আমি কিভাবে শোধ করব মাধবী? আজ যদি তুই চলে যাস তবে আমার কি হবে? তোর এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমি কিভাবে বাঁচব মাধবী? আমি যে হেরে যাব মাধবী। দয়া করে চোখ খোল মাধবী। তুই চলে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব, একজন যোদ্ধা হিসাবে ব্যর্থ হয়ে যাব। তুই কি চাস আমি ব্যর্থ হই? সবাই আমার দিকে আঙ্গুল তুলে বলুক, ওই যে ব্যর্থ যোদ্ধা, যাকে বাঁচাতে অন্য কাউকে জীবন দিতে হয়, সে নিজের রক্ষা করতে জানে না। তুই এমনটা চাস মাধবী? আমার বিশ্বাস চাস না, তাহলে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস কেন? তোর কিছু হয়ে গেলে আমি কি করব মাধবী? লতা কান্নায় ভেঙে পড়ল। মাধবীর অন্য পাশে বসে তার আম্মা এবং আপাও কান্না করছে। বাহিরে রাজা রাজমাতা মনমরা হয়ে বসে আছে। লতা মাধবীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। সবাইকে চলে যেতে বলে মাধবীকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। দুদিন পর মাধবীর জ্ঞান ফিরল। এই দুদিন লতা মাধবীকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। তার পাশে বসে শুধু ভাবত, আমাকে হেরে যেতে দিস না মাধবী, হেরে যেতে দিস না। মাধবী চোখ মেলে তাকিয়ে প্রথম লতাকে খুঁজল। লতা তার পাশে বসা ছিল। মাধবী বলল, তুই ঠিক আছিস তো লতা? আমি ঠিক আছি। তোর এখন কেমন লাগছে? কষ্ট হচ্ছে না তো? না। মাধবী এবার তার আম্মার দিকে তাকালো। তিনিও পাশে বসা ছিল। মাধবী তার দিকে তাকিয়ে কেঁদে দিয়ে বলল, আম্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি চাইনি নিজের জন্মদাতাকে আঘাত করতে, কিন্তু নিজেকে আটকাতেও পারিনি। আমাকে ক্ষমা করুন। মাধবীর আম্মা বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা সব ভুলে গেছি, তুইও ভুলে যা। মাধবী ওঠার চেষ্টা করলো, কিন্তু পেটে ব্যথা অনুভব হলো। লতা এবং তার আম্মা সাথে সাথে তাকে জড়িয়ে ধরল। মাধবী আম্মা বলল, শুয়ে থাক, উঠতে হবে না। মাধবী মাথা নাড়ালো। মাধবী জ্ঞান ফিরল। হাকিম তাকে বিশ্রামে থাকতে বলেছে।
লতা তাই মাধবীর দিকে কড়া নজর রাখছে। হাকিম যেভাবে বলছে সেভাবে তার খেয়াল রাখার চেষ্টা করেছে। ছোট রানী পলাশমতিকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। চারিদিকে রক্ত, খুন, এসবের মধ্যে তিনি পলাশমতিকে দূরে রাখতে চান, তাই মাধবীর কথাটি পলাশমতির থেকে আড়াল করলেন। তিনি পলাশমতির দিকে এক মনে তাকিয়ে রইলেন। তারপর মনে মনে বললেন, তাহলে সত্যি কি বীরঙ্গলতা আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী নয়? গভীর রাত। আজ লতা একা রাজ্যে ভ্রমণে বেরিয়েছে। রাজ্য ভ্রমণ শেষে রাজমহলের উদ্দেশ্যে ফেরার পথে হঠাৎ মাঝ পথে থেমে গেল। লতা থেমে যাওয়ার সাথে সাথে একটি তীর পিছন দিক দিয়ে তার দিকে ছুটে আসছিল। লতার সাথে সাথে পাশে সরে গেল। হঠাৎ সেখানে মুখোশধারী কয়েকজনের আগমন ঘটল। লতা নিজের অস্ত্র তুলে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। শুরু হলো লড়াই। কিছুক্ষণের লড়াইয়ের পর শত্রুরা পালিয়ে গেল। লতা বেশ বিস্মিত নয়নে তাদের যাওয়ার পথে তাকিয়ে রইল। বুঝতে পারল না তার নতুন শত্রুকে, তার উদ্দেশ্য কি। কেটে গেল বেশ কিছুদিন। মাধবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এর মধ্যে এক শত্রু রাজ্য থেকে যুদ্ধের আহ্বান এলো। শত্রু রাজ্যের মতে নারীরা কখনো রাজত্ব পরিচালনা করতে পারে না। তাদের হাতে অস্ত্র বেমানান। যতই শক্তিশালী হোক তাদের সেনাদের সামনে তুচ্ছ। লতা তাদের যুদ্ধের আহ্বান হাসি মুখে গ্রহণ করল। এবার লতা তার সৈন্যদের সাথে কিছু নারী সৈন্যও নিয়েছে। অবশ্যই যারা নিজে থেকে যুদ্ধে জীবন বাজি রাখতে রাজি তাদেরকে নেওয়া হয়েছে। নারীদের নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই যুদ্ধে হেরে গিয়ে শত্রু রাজা সারা জীবন মনে রাখে সে যাদের কাছে হেরেছে তারা নারী, তার অবজ্ঞা করা নারী। তবে এটা লতার প্রথম যুদ্ধ যেখানে মাধবী থাকবে না। মাধবী যেতে চাইছিল, কিন্তু লতার কড়া নির্দেশ, মাধবী কোথাও বের হতে পারবে না। মাধবী এখনও পুরোপুরি সুস্থ নয়, তাই তার যুদ্ধক্ষেত্রে যাওয়া সম্ভব নয়। বলতে বলতে যুদ্ধের দিন এগিয়ে এলো। শত্রু রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত। লতাও তার সৈন্যদের নিয়ে প্রস্তুত। লতার সৈন্য সংখ্যা এখানে আজও কম, তবে ওদের থেকে বেশি মনোবল রয়েছে লতার সৈন্যদের, এটা লতার বিশ্বাস করে। শুরু হলো যুদ্ধ। রক্তপাত, মৃত্যু দিয়ে যুদ্ধ এগিয়ে যাচ্ছে। শত্রুপক্ষ প্রায় হারের দ্বার প্রান্তে। শত্রু রাজা এবার ছলনায় আশ্রয় নিলেন। তিনি নিজের হাতের মুঠোয় কিছু মাটি নিয়ে লতার চোখে ছিটিয়ে দিল। কিছু মুহূর্তের জন্য লতা অন্যমনস্ক হলো। চোখে কিছু দেখতে পাচ্ছিল না, হাত দিয়ে চোখ ঝাড়ছিল। তখনই শত্রু রাজা লতাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু লতা সে তলোয়ার ধরে নিয়েছে। অন্যদিকে মেঘরাজ লতার দিকে আঘাত দিতে দেখে এদিকে এগিয়ে আসছিল। তখন খেয়াল করলো লতা নিজে অস্ত্রকে বাধা দিয়েছে। লতা ঝাপসা চোখে রাজার দিকে তাকিয়ে বলল, প্রথম যুদ্ধে শত্রুর পিছন থেকে আঘাত আটকাতে পারিনি, কারণ সেটা প্রথম যুদ্ধ ছিল। ছলনার প্রতিঘাত কিভাবে করতে হয় বুঝিনি, তবে এখন বুঝি ছলনা দিয়ে বীরঙ্গলতাকে হারানো যাবে না। মানুষ প্রতিটা পদক্ষেপে শিক্ষা নেয়, আমিও নিয়েছি। তাই যুদ্ধের ময়দানে কৌশল হোক কিংবা ছলনা, দুটো প্রতিরোধ করার ক্ষমতা বীরঙ্গলতার রয়েছে। বীরঙ্গলতা নিজের তলোয়ার দিয়ে রাজার শিরচ্ছেদ করল। কিছু মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা বীরঙ্গলতার দাসত্ব স্বীকার করল। তারা হার মেনে নিয়েছে। বীরঙ্গলতা সবার উদ্দেশ্যে বলল, তোমাদের দাসত্ব আমার চাই না, তোমরা আমার সঙ্গ দাও বন্ধুরূপে। দাসত্ব শব্দটা সৈনিকদের জন্য বড় বেমানান। তোমরা সৈনিক, তোমরা দাসত্ব নয় বীরত্বের সাথে জীবন অতিবাহিত করবে। আমাকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করতে পারো। সবাই বীরঙ্গলতার জয় জয়কার করল। যুদ্ধে জয়লাভ করে ফেরায় রাজ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। রাজবাড়িতে ছোট করে সবার নিমন্ত্রণ রইল। এর মাধ্যমে লতা সবার মুখে একবেলা ভালো খাবার তুলে দিতে চায়। সব দিকে দেখার দায়িত্ব পড়েছে মেঘরাজের ওপর, তাই সে বেশ ব্যস্ত। মাধবী এখন যথেষ্ট সুস্থ, তাই সে রাজমহলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মেঘরাজের সাথে দেখা। মাধবী বলল, সেদিনের পর একবারও আমার সাথে দেখা করলে না কেন মেঘ? মেঘ বলল, হাতে অনেক কাজ, আমাকে যেতে হবে। জবাবটা দিয়ে যাও। অন্দরমহলে হুটহাট প্রবেশ করা সেনাপতির কর্ম নয়, এজন্য যাইনি। তবে তোমার সুস্থতা কামনা করেছি, আর আমি তোমাকে কামনা করেছি। কি? আমি বলতে চাইছি, তোমার একবার সাক্ষাৎ করার ইচ্ছে ছিল, তাই বলো। আমারও তোমার সাক্ষাৎ করার ইচ্ছে ছিল একটা কথা বলার জন্য। কি কথা? তুমি খুব ভালো মানুষ। বীরঙ্গলতার রাজত্ব গ্রহণের দিন বুঝেছিলাম
তবে ভালোভাবে উপলব্ধি করেছি সেদিন। তুমি না বলেছিলে তোমার মধ্যে সেই সাহস নেই যা দিয়ে রাজত্ব চালানো যায়। ভুল বলেছিলে। কারোর জন্য জীবন দিয়ে দিতে অধিক সাহসের প্রয়োজন হয়। তাই বলবো তুমি খুব সাহসী, সাথে ভালো মানুষ বটে। তুমিও খুব ভালো মেঘরাজ। ধন্যবাদ, আসছি, কাজ আছে। মাধবী মুচকি হেসে সম্মতি জানালো। মাধবী বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মেঘরাজ। আমার হৃদয়ে আলাদা এক অনুভূতির জন্ম হয়েছে। সেদিনটা সবার সাথে ভালোই কেটেছে। কেটে গেল আরও কিছু সময়। রাজ্য এখন সুখের হাওয়া বইছে। দারিদ্রতা দিনে দিনে কমছে। সবাই পুত্র এবং কন্যা দুজনকে সমান চোখে দেখতে শিখেছে। আগের মতো রাতে বেড়ালে আর স্ত্রীদের কান্না শুনতে পাওয়া যায় না। ক্ষুধার জ্বালায় কাতর বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া যায় না। রাজ্যে বিরঙ্গলতা যেমন চেয়েছিল তেমনভাবে পরিবর্তিত হচ্ছে। তার মাঝে অন্ধকার কুঠুরিতে মন্ত্রী অনাহারে যন্ত্রণায় মারা গেল। মৃত্যু পূর্বে ক্ষুধার জ্বালা বেদনা বুঝতে পেরেছে। কষ্ট কাকে বলে সেটা তার অনাহারে মৃত্যু বুঝিয়ে দিয়েছে। তার পাপের শাস্তি বোধ হয় এভাবেই হওয়ার ছিল। এর মধ্যে লতার মেঘরাজের সাথে সম্পর্ক গভীর হয়েছে। আজ রাতে মেঘরাজ লতাকে রাজ্যের দক্ষিণ দিকে নিরিবিলি এক স্থানে দেখা করতে ডাকে। লতা মেঘের বলে দেওয়া স্থানে গিয়ে মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘে কিছুটা সময় লতাকে অপেক্ষা করিয়ে তারপর আসলো। মেঘ এসে বলল, অপেক্ষা করতে কেমন লেগেছে? অবশ্যই খুব খারাপ। ভালো কিছু পেতে হলে খারাপের স্বাদ গ্রহণ করতে হয় বীরঙ্গনা। লতা বলল, বুঝলাম। আচ্ছা, তুমি প্রায় আমাকে বীরঙ্গনা বলে ডাকো কেন? এটাও তোমায় বলে দিতে হবে। তুমি বীরঙ্গনার মতো বীর, সাহসী যোদ্ধা, যার মধ্যে ভয় নেই, হেরে যাওয়ার আশঙ্কা নেই। এ তো বীরঙ্গনার রূপ, তাই বীরঙ্গনা ডাকি। আচ্ছা, তো এখানে ডাকলে কেন? মেঘ বলল, ওইদিকে তাকাও। হাত দিয়ে আকাশকে দেখালো। হ্যাঁ, তাকালাম। কি দেখছ? পূর্ণিমা রাত, চাঁদ উজ্জ্বল, তারারা ঝিকঝিক করছে। অপূর্ব আকাশ। সে আকাশকে সাক্ষী রেখে বলছি ভালোবাসি। সারা জীবন তোমার সাথে থাকতে চাই, ভালোবেসে, বন্ধু বেশে। লতা চুপ। মেঘ পুনরায় বলল, আজ বলো না বীরঙ্গনা, আমাকে তোমার কলঙ্করূপে গ্রহণ করবে? তুমি যেমন চেয়েছিলে আজ তোমার রাজ্য ঠিক তেমন। বলো না এবার ভালোবাসবে, তোমার পাশে এই অযোগ্য ব্যক্তিটাকে গ্রহণ করবে। সবাই নিজ নিজ স্থানে যোগ্য মেঘরাজ। ভালো জীবন সঙ্গী হওয়ার পূর্ব শর্ত ভালো বন্ধু হওয়া। আর তুমি খুব ভালো বন্ধু। ভালোবাসা করবে কি এই বন্ধুকে? কাল দিব জবাবটা। আবার কাল? হ্যাঁ, অপেক্ষার ফল মিষ্টি হয়। লতা মেঘের সাথে কিছুটা মুহূর্ত জ্যোৎস্না বিলাস করে চলে গেল। মাধবী মনমরা হয়ে উদ্যানে বসেছিল। মেঘরাজ এদিক দিয়ে যাচ্ছিল। মাধবীকে মনমরা হয়ে বসে থাকতে দেখে এগিয়ে এসে মাধবীর পাশে বসল। লতাকে বাঁচানোর পর থেকে মেঘরাজের সাথে মাধবীর সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। মেঘরাজ বলল, মন খারাপ? না, তেমন নয়। স্পষ্ট দেখছি মন খারাপ। কোন বিষয় নিয়ে শুধু তাই বলো। আসলে আব্বার কথা খুব মনে পড়ছে। যেমনই হোক, আব্বা ছিল তো। তিনি তার পাপের শাস্তি পেয়েছেন। হয়তো একটু কম পেয়েছেন, তবুও পেয়েছেন। আমি জানি না মৃত্যুর পূর্বে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছিল কিনা, তবে তার মৃত্যুটা খুব ভাবাচ্ছে। আসলে জন্মদাতার গায়ে হাত তুলে আমি যে পাপ করেছি, সে পাপ আমাকে বড্ড পোড়াচ্ছে। মেঘরাজ বলল, যা হয়েছে ভুলে যাও। মনে করো তুমি তখন নিজের পিতার গায়ে নয়, বরং এক অপরাধীর গায়ে হাত তুলেছিলে। তুমি এই রাজ্যের দ্বিতীয় রানী। সেই হিসাবে শাস্তি দেওয়ার অধিকার তোমার রয়েছে। তাই এসব ভুলে যাও। মাঝে মাঝে খুব করে পোড়ায় আমায়। আমার মন খারাপ দেখলে খুব কষ্ট হয়। যেমনই হোক, তার স্বামী ছিল, তার খারাপ লাগাটা আমি বুঝতে পারি। কিন্তু পিতার পাপের সামনে আমাদের খারাপ লাগাগুলো কিছুই নয়। এসব ভুলে যাও মাধবী, জীবনে এগিয়ে যাও। মাধবী নিশ্চুপ। মেঘরাজ বলল, চলো আমরা বরং রাজ্যে ঘুরে বেড়াই। চলো, রাতের কাজ আমরা দিনে করি। মাধবী উত্তরে অপেক্ষা না করে তার হাত ধরে টেনে নিয়ে গেল মেঘরাজ। মেঘরাজের কাছে মাধবী বন্ধু, এখন একটু বেশি ভালো বন্ধু। অন্যদিকে মাধবী বন্ধুত্বের মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। দিনটা মেঘরাজের সাথে মাধবীর বেশ কাটল। সময় কেটে যায়। অনেকটা সময় পার করল লতা। রাজত্ব গ্রহণের পর প্রায় 2 বছর কেটে গেল। বয়স 20 হলো। রাজ্যে দুঃখ মোচন হয়েছে। সবাই বেশ সুখে আছে। রাজ্যের বৈষম্য শেষ হয়ে গেছে।
কিছুটা লতার রাতে রাজ্যে ঘুরে বেড়ানোর জন্য অনেকে ভয় পেত তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করার সময় যদি লতা চলে আসে। অনেকে নিজে থেকে শুধরে গেছে। এভাবে সবার চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। লতার এরকম সুন্দর রাজ্য পরিচালনা দেখে অনুপ্রাণিত হয়ে বন্ধু রাজ্য বৈষম্য দূর করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ যে বিশেষ কারণে লতার পিতা সবাইকে রাজ্যে সবাই ডেকেছেন। দুদিন পূর্বে মেঘের আম্মা এবং বোনকে রাজমহলে নিয়ে এসেছেন। কারণটা ছোটরা জানে না, বড়রা হয়তো জানে। সবাই রাজ্যে সবাই উপস্থিত হলে লতার দাদিজান বলল, আপনাদের সবাইকে আজ এক বিশেষ কারণে ডাকা হয়েছে। আমার পুত্র আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরবেন। আশা করি আপনারা তাতে খুশি হবেন। তিনি লতার পিতাকে বলার জন্য নির্দেশ দিল। অন্যদিকে লতা এবং মাধবী কিছু বুঝতে না পেরে চুপ রইল। লতার পিতা বলল, আমরা ভেবে দেখলাম বীরঙ্গলতা জীবনে বেশ কিছুটা বয়স পার করেছে। এখন সময় এসেছে তার যোগ্য জীবনসঙ্গী নির্ণয় করার। তাই আমরা তার বিবাহর সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন, তার পাত্র নির্বাচন করা হয়েছে। লতা এবং মেঘরাজ দুজনে চমকে গেল। লতা মেঘরাজকে ভালোবাসি না বললেও এটা সত্যি সে মেঘরাজকে ভালোবাসে। লতার পিতা পুনরায় বলল, রাজ্যে আজ কোনো বৈষম্য নেই। আড়ালে আবডালে যদি থেকেও থাকে তবে তা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। আমরা রাজ্যের মতো সম্পর্ককেও বৈষম্য রাখতে চাই না। তাই বীরঙ্গলতার পাত্র হিসেবে আমাদের রাজ্যের সেনাপতি মেঘরাজকে নির্বাচন করা হয়েছে। এতক্ষণ লতার মুখশ্রীতে যে ভয় দেখা দিয়েছিল তা নিমেষে শেষ হয়ে গেল। মেঘরাজের মুখশ্রীতেও হাসি দেখা দিল। অন্যদিকে মাধবীর হৃদয়ে দহন শুরু হলো। মাধবী স্বপ্নেও ভাবেনি তার জন্য এমন চমক রয়েছে। রাজমাতা বললেন, আশা করি এই সম্পর্ক আপনাদের কোনো আপত্তি নেই। আপত্তি নেই লতা এবং মেঘেরও। রাজমাতা তারপর লতা আর মেঘরাজের সিদ্ধান্ত জানতে চাইলেন। লতা মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেঘরাজ বলল, এর জন্য পূর্বে আমার আম্মার সাথে কথা বলতে হবে আমাকে। মেঘের আম্মা বলল, আমাদেরকে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা রাজি। মেঘরাজও সম্মতি জানালো। মাধবী সেখান থেকে চলে গেল। রাজ্যের সবাই লতা এবং মেঘরাজের বিবাহ শুনে খুব খুশি হলো। এতদিন তাদের দুজনকে একসাথে দেখেছে, তাদের বেশ মানায়। মাধবী মেঘরাজকে বিশেষভাবে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। মেঘরাজ মাধবীর কাছে আসতে মাধবী বলল, আমাকে ডেকেছিলে? তুমি কি বিবাহের সিদ্ধান্ত বাধ্য হয়ে নিচ্ছ? তাহলে বলবো, তোমার বাধ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। লতা কখনই বাধ্যতার সম্পর্ক চাইবে না। আমরা লতাকে বললেও ও বুঝবে। মেঘরাজ কিছু বুঝতে না পেরে বলল, আমি বাধ্য হয়ে কেন নিব? বীরঙ্গনাকে নিয়ে স্বপ্ন তো আমি সেই কিশোর বয়স থেকে নিয়েছি। মাধবী চমকে উঠল, কি? হ্যাঁ, কেন তুমি জানো না? আমি তো পূর্বে রাজমহলে ঘুরঘুর করতাম শুধুমাত্র বীরঙ্গলতার সাথে দেখা হবে এই আশায়। মেঘরাজ একে একে সব বলল। মাধবীর মনে হলো তার মাথা ঘুরছে। সে ভুলের ওপর নিজের অনুভূতি সাজিয়েছে। এতটা ভুল সে কিভাবে করলো? মেঘরাজ বলল, আমি বীরঙ্গলতাকে এক আকাশ সমান ভালোবাসি, যার কোনো সমাপ্তি নেই। মাধবী সেখান থেকে দৌড়ে চলে গেল। লতা মেঘরাজের আম্মার কক্ষে এলো। এখন থেকে বিবাহ সম্পূর্ণ হওয়া অবধি তারা রাজমহলে থাকবে। লতা কক্ষের সামনে এসে বলল, আসবো? মেঘের আম্মা বলল, হ্যাঁ এসো। আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। আপনি এই বিবাহের সিদ্ধান্ত জোরপূর্বক নেননি তো? তোমার হঠাৎ এমন মনে হলো কেন? আসলে প্রত্যেক আম্মার স্বপ্ন থাকে তার পুত্রবধূ এরকম হবে, তাদের সেবা যত্ন করবে, তাদের পাশে থাকবে। কিন্তু আমি তো শাসক। আমি যদি পুত্রবধূর দায়িত্ব পালনে ব্যর্থ হই? আপনার মনে কি এই প্রশ্নটি আসেনি? না, আসেনি। তোমার শাসনকালের 2 বছর হলো। রাজ্যর কারো মুখে হাসি বই কষ্ট দেখা যাচ্ছে না। এর মূল কারণ হলো তোমার দায়িত্ববোধ, কর্তব্য। যে মানুষটি এত মানুষের প্রতি দায়িত্ব পালনে সফল, সে আমার মতো সামান্য মানুষের দায়িত্ব পালনে ব্যর্থ হবে? এটা ভাবার কোনো কারণ নেই। তাছাড়া মেঘরাজ তোমাকে ভালোবাসে সেই কিশোর বয়স থেকে। তখন তার ভালোবাসা আমাদের কাছে শুধু পাগলামি, ছেলে মানুষই এবং দিবাস্বপ্ন মনে হতো। তারপর যখন ও সেনাপতি হলো তখন থেকে ওর ছেলে মানুষীকে আমরা সত্যি বলে মনে হতে শুরু করলো। সেদিন থেকে আমি তোমাকে মেঘরাজের স্ত্রী রূপে ভাবতে শুরু করেছি। আমি তো শ্যামল বর্ণের,
আপনার অমন সুন্দর পুত্রের পাশে আমাকে বেমানান লাগছে না আপনার? মেঘের আম্মা হেসে দিল, তারপর বলল, তোমার সৌন্দর্য তোমার মাধুর্যতায়, তোমার রূপ তোমার কথায় প্রকাশ পায়। যেখানে তুমি অপরূপা, সামান্য গায়ের গড়ন সেই রূপকে হার মানাবে তা তোমার মনে হলো কিভাবে? লতা মুচকি হাসল। মেঘের আম্মা পুনরায় বলল, আর আমার প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি তোমার সফলতা দিতে নিজে এগিয়ে আসব, তাই চিন্তা করো না। লতা বলল, আমি আপনাকে আম্মা বলে রাখতে পারি? নিশ্চয়ই। লতা আম্মা বলে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিজের আম্মাকে হারিয়েছে অনেক বছর হলো। দ্বিতীয় আম্মাকে আম্মা রূপে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা হলো না। আজ এক আম্মা পেয়ে কান্না করে দিল। মাধবী কক্ষে শুয়ে নীরবে কান্না করছিল। লতা কক্ষে প্রবেশ করে মাধবীকে অসময়ে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কারো উপস্থিতি বুঝতে পেরে মাধবী উল্টো দিক দিয়ে চোখ মুখ মুছে নিল। লতা মাধবীর কাছে গিয়ে বসল। মাধবী উঠে বসে লতাকে দেখতে পেল। লতা বলল, কি হয়েছে? কিছু না। তুই কি কান্না করছিলি? মাধবী হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কান্না কেন করব? চোখ মুখ দেখে স্পষ্ট কান্না করছিলি। মন খারাপ কেন? তেমন কিছু না। তুই ভুল ভাবছিস, মাথাটা একটু ধরেছে তাই এমন লাগছে। লতা মাধবীর মুখে দুহাত রেখে বলল, এই চোখ দয় আমার দিকে তাকে মিথ্যে বলবে? আমি ভাবতেও পারি না। মন খারাপ কেন সেটা বল। মাধবী লতাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে কান্না করে দিল। লতা মাধবীর পিঠে আলতো ছোঁয়া দিয়ে বলল, কি হয়েছে আমাকে বলবি না? আমি ভুল করেছি লতা, তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে লতা, ক্ষমা করে দে। তুই কি করেছিস? তুই কি করেছিস? তুই কি বলছিস? আমি বড় ভুল করেছি লতা, বড় ভুল। কি? কিছু না, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে দেব। লতা কিছু বুঝতে পারল না। মাধবী বলল, পিতার কথা খুব মনে পড়ছে লতা, সন্তান হয়ে তার গায়ে হাত দিলাম, এটা ভেবে খারাপ লাগছে। সেদিনের কথাটা ভুলতে পারছি না। তো একটু সময় দে আমায়, আমি সব ঠিক হয়ে যাবে। লতা বুঝল মাধবী একা থাকতে চাইছে, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেল। মাধবী মনে মনে বলল, হৃদয়ের এই ভুল অনুভূতিকে হৃদয়ে জ্বালিয়ে দেব আমি। তুই আমার বোন লতা, তোর ভালোবাসায় আমার লোভ থাকতে পারে না, এটা অনুচিত। আড়ালে আবডালে একজন বলছে, তোমার সময় ঘনিয়ে আসছে লতা, সাথে তোমার বোন মাধবীর। এ রাজত্বে তোমার অস্তিত্ব আমি মুছে দেব। রাজমহলে খুশির হাওয়া বইছে। বীরঙ্গলতার বিবাহ বলে কথা, সবাই খুব খুশি, মাধবীও খুশি। সে তার অনুভূতিকে মুছে ফেলার চেষ্টা করছে, লতার খুশিতে খুশি হওয়ার চেষ্টা করছে। মাধবী রাজ্য পরিদর্শনে বের হলো। রাজমহলে ভালো লাগছিল না, কেমন অনুভূতি শূন্য লাগছিল। যত চেষ্টা করুক তবুও কোথাও না কোথাও কমতি রয়ে গেছে। মাধবীর রাজ্য ভ্রমণের পথে অনাকাঙ্ক্ষিতভাবে মেঘরাজের সাথে দেখা হয়। মেঘরাজ মাধবীকে মনমরা হয়ে ঘুরে বেড়াতে দেখে জিজ্ঞেস করে, মন খারাপ দূর হয়নি? মাধবী বলল, আমার কোনো মন খারাপ নেই। আছে, তবে বীরঙ্গলতার খুশিতে তুমি তোমার মন খারাপ দূর করার চেষ্টা চালাচ্ছ, সেটাও আমি জানি। মানে? তুমি কি বলতে চাইছ? তুমি খুব ভালো মানুষ মাধবী, জীবনে উত্তম জীবনসঙ্গী পাবে। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি স্বার্থপর, তাই তোমার কষ্ট দূর করতে পারলাম না। মাধবী বিস্ময় নিয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ বলল, আমি কখনো বুঝিনি তুমি আমাকে ভালোবাসবে। লতা না বললে হয়তো কখনো স্বপ্নেও ভাবতাম না যে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখছ। মাধবী পূর্বের থেকে দ্বিগুণ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, তারপর বলল, লতা তোমাকে কি বলেছে? তুমি এসব কি বলছ? মেঘরাজ বলল, লতা আমাকে তোমার কষ্টের কারণটা বলল, তবে আমি লতাকে তোমার কষ্ট দূর করতে সাহায্য করতে পারিনি। মাধবী বিস্ময় ভাবটা এখনও কাটিয়ে উঠতে পারল না। মেঘরাজ শুরু থেকে বলা শুরু করলো। অতীত। লতা মেঘরাজের সাথে একান্তে কথা বলার জন্য জরুরি তলব করলো। মেঘরাজ বলল, কি ব্যাপার, আজ হঠাৎ আমার বীরঙ্গনার নিজে থেকে আলাদা সাক্ষাৎ করার ইচ্ছে হলো? যে কথাটা বলা হয়নি সেটা বলবে নাকি? লতা বিরক্ত হয়ে বলল, কোন কথা? যেটা আমি শুনতে চাই, ভালোবাসি। মেঘরাজ, এসব বাদ দাও, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। হ্যাঁ বলো। মেঘরাজ, আমার মনে হচ্ছে আমাদের এই বিবাহ ঠিক হচ্ছে না। মেঘরাজ চমকে বলল, মানে? আমার মনে হয় না, বরং আমি নিশ্চিত মাধবী তোমার প্রতি দুর্বল। আমার মনে হয় তোমার মাধবীর সঙ্গ দেওয়া উচিত। মাধবী বেশ কষ্ট পাচ্ছে। কী সব উল্টাপাল্টা কথা বলছো?
মাধবী আমার শুধুমাত্র বন্ধু, তার সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। তাছাড়া মাধবীকে দেখে আমার কখনো মনে হয়নি সে আমাকে ভালোবাসে। তুমি বুঝতে পারোনি কারণ তুমি বুঝতে চাওনি। তুমি আমাতে বিভোর ছিলে, যেখানে দাঁড়িয়ে মাধবীর ভালোবাসা বুঝতে পারোনি। কিন্তু আমি ওর বন্ধু, আমি ওর চোখের ভাষা বুঝতে পারি। সেদিন আমাদের বিবাহের ঘোষণা শুনে ওর ছুটে যাওয়া, কক্ষে একাকী কান্না করা, তোমার দিকে দেওয়া ওর দৃষ্টি সব কিছু বলছে ও তোমাকে ভালোবাসে। আর মাধবীর যন্ত্রণার ওপর আমি কোনো স্বপ্ন সাজাতে পারবো না মেঘরাজ। মেঘরাজ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে তুমি কি চাও? তুমি মাধবীকে বিবাহ করো। তুমি না বিরঙ্গলতা, বুঝদার, তুমি তো বোঝো সব কিছু। তাহলে এটা জানো না, একপাক্ষিক কোনো কিছু হয় না। মাধবী যদি আমাকে ভালোবেসে থাকে তবে সেটা একপাক্ষিক। আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে। হয়তো তুমি আমাকে বলনি ভালোবাসো, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তাই আমাদের মধ্যে মাধবী তৃতীয় পক্ষ, তাই তার আমাদের মধ্যে থেকে সরে যাওয়া উচিত। মেঘরাজ, মাধবী আমার বোন, তার যন্ত্রণার উপর আমি ঘর বাঁধতে পারবো না। তাহলে আমাকে শেষ করে দাও। মেঘরাজ, হ্যাঁ, শেষ করে দাও। আমি মহান হতে পারবো না, আমি স্বার্থপর, তাই নিজের ছাড়া অন্যের কথা ভাবতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে না পেলে মৃত্যুকে সঙ্গী করতে চাই। মেঘরাজ, আমার কথা শোনো। মেঘরাজ লতাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি তুমি কি বলবে। এটাই তো মাধবী বারবার তোমার জীবন বাঁচিয়েছে, তার কষ্ট তোমার সহ্য হবে না। আমি না চাইলেও তুমি বিবাহ ভেঙে দেবে। তাহলে বলবো, তুমি যেই মুহূর্তে বিবাহ ভেঙে দেবে সেই মুহূর্তে আমার মৃত্যু দেখবে। লতা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তাকে না বলতে দিয়ে মেঘরাজ চলে গেল। বর্তমান মাধবী সব শুনে বেশ অবাক হলো। লতা কিছু না বলা সত্ত্বেও সব বুঝে গেল। এটাই তাদের সম্পর্কের গভীরতা। মেঘরাজ বলল, আমি লতার সাথে সেদিন থেকে দেখা করতে ভয় পাই। কেন জানো? তার সাথে দেখা হলে সে আমাকে বোঝানোর চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, কিন্তু আমি একটু বেশি স্বার্থপর, তাই পারবো না। লতা হয়তো তোমার জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমি পারবো না। আমি মানছি তুমি লতার জীবন বাঁচিয়েছ, এজন্য আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু মাধবী মেঘরাজকে থামিয়ে দিয়ে বলল, আমার অনুভূতিটা ভুল স্থানে জাগ্রত হয়েছে, এর দায় আমার, তাই আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তবে তুমি বারবার লতার জীবন বাঁচিয়েছিলে, এ নিয়ে কথা তুলছ, যেটা আমার পছন্দ হচ্ছে না। তোমার জানার জন্য আমি একটা সত্য বলতে চাই। কি? আমি যেমন লতার জীবন বাঁচিয়েছি, এটা যেমন সত্য, তেমনি আমি তোমাকে না বাঁচালেও সে নিজের আত্মরক্ষা করতে পারত। এটা তার চেয়ে বড় সত্যি। তুমি জানো লতা বারবার বিপদে চোখ মুখ বন্ধ করে নেয় কেন? কেন লড়াই করে না? কারণ সে জানে আমি আসব, তার জন্য আসব। আমাদের সম্পর্কটা এরকমই। তবে আরও একটি সত্য আছে, সেটা তোমার জানা উচিত। মেঘ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। মাধবী বলতে শুরু করলো, অতীত। ছোটবেলা থেকে জীবনে যতবার হোঁচট খেয়ে পড়েছি ততবার লতা আমাকে সামলে নিয়েছে। সেখান থেকে লতাকে নিজের আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলাম। খেলতে খেলতে পা কেটে গেল। লতা এগিয়ে এসে রক্তপাত বন্ধ করত, পা না সরা অবধি সেবা করত। একদিন তো নিশ্চিত মৃত্যু থেকে লতা আমাকে বাঁচিয়েছিল। সেবার আমার আব্বার দুজন শত্রুর কবলে পড়ে গিয়েছিলাম। তখনও সাধারণ কন্যাদের মতো ভয় পেতাম। লতার সাথে চললে সাহসী হয়ে উঠতে পারিনি। তারা যখন আমাকে আঘাত করছিল তখন কোথা থেকে লতা ঝড়ের গতিতে ছুটে এসেছিল, অস্ত্র হাতে তাদের সাথে লড়াই করার চেষ্টা চালাচ্ছিল। অস্ত্রবিদ্যায় মোটামুটি পারদর্শিতা অর্জন করলেও শত্রুর মোকাবেলা করার জন্য লতার বয়সটা তখন যথাযথ ছিল না, তাই সে যুদ্ধে লতা হেরে যায়। লতা যখন মাটিতে লুটিয়ে পড়ল তখন আমার চেতনা আসলো। জীবনে প্রথমবার সাহস করে নিজে থেকে হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম, তবে বেশিক্ষণ টিকতে পারিনি, আমিও মাটিতে লুটিয়ে পড়েছিলাম। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে যখন তলোয়ার চালাবে তখন তার সামনে লতা নিজেকে বলিদান করে। লতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সে সময় ভাগ্যক্রমে আমাদের রাজ্যের 2 জন সৈন্য এসে পড়ে, তাই শত্রুরা পালিয়ে যায়। তারপর লতাকে নিয়ে আসা হয় রাজমহলে। চিকিৎসা শুরু হয়। হাকিম লতাকে মৃত ঘোষণা করতে পারলে বাঁচে। আমার সেদিন পৃথিবীটা থমকে গিয়েছিল। এত ছোট বয়সে কারোর জন্য জীবন বলিদান দেওয়াটা কত বড় সাহসিকতার, সেটা ভেবে আমার অনেক বেশি কান্না পাচ্ছিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ব্যক্তি মনে হচ্ছিল। সেবায় প্রায় 7 দিন লতা অজ্ঞান হয়ে পড়েছিল। মহারাজ কত চেষ্টা করে যে লতার প্রাণ ফিরিয়ে এনেছিল তা শুধু আমরা জানি।
মহারাজ চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি। 7 দিন পর যখন লতার জ্ঞান ফেরে তখন আমার থেকে খুশি কেউ হয়নি। আমি খুব খুশি হয়েছিলাম। লতার সাথে সবার সাক্ষাতের পর যখন আলাদা কথা বলার সুযোগ পেলাম তখন আমি জিজ্ঞেস করলাম, তুই আমার জন্য জীবন দিতে যাচ্ছিলি লতা? লতা বলল, তুই তো আমার সর্বক্ষণের সাথী, তোকে কিভাবে মরতে দেই? তাই বলে এত সাহসী হবি যে নিজের মৃত্যুকে পরোয়া করবি না? লতা মুচকি হাসল। আমি পুনরায় বললাম, তুই এত সাহসী কেন হলি লতা? তোর সাথে চলেও আমি এত ভীতু কেন? আমি কান্না করে দিলাম। লতা বলল, কে বলল তুই ভীতু? ভীতুই তো, সবসময় সব কিছুতে ভয় পাই। অস্ত্র ধরতে ভয়, চালাতে ভয়, সব কিছুতে ভয়। ভয় পেলে তখন অস্ত্র ধরলি কিভাবে? তখন তো তোর চোখে ভয় ছিল না, তখন তো তুই বিপদে ছিলি। ওরা তোকে পরাজিত করছিল, আমার সহ্য হয়নি। তার মানে আমার পরাজয়, বিপদ এগুলো তোকে সাহসী করে তোলে, তাই তো? হ্যাঁ, আমি তোকে বিপদে দেখতে পারি না, তার মানে আমার বিপদ তোকে সাহসী করে তুলবে। মানে? লতা সেদিন কিছু বলেনি। তার কিছুদিন পর যখন লতা সুস্থ হয়ে গেল তখন পুনরায় অস্ত্রবিদ্যা শিখতে শুরু করে। অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে একদিন লতা পরাজিত হয়। যার সাথে লড়াই করেছিল সে লতার শরীরে তলোয়ার ঢুকিয়ে দিতে যায়। সেদিন প্রথমবার আমার তলোয়ার ওই সৈন্যের হাতে আঘাত করেছিল। আমার তলোয়ারের আঘাতে সৈন্যটির হাত থেকে রক্ত ঝরিয়ে পড়ল। আমি গিয়ে লতাকে ধরলাম। আমি বললাম, এক্ষুনি কি হতে যাচ্ছিল? তোর যদি কিছু হয়েছে তো? হতো না, বিশ্বাস ছিল মাধবী বাঁচাবে আমায়। আমি যদি না আসতাম তাহলে মরে যেতাম। আমি লতার মুখ চেপে ধরলাম। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, আমার দিকে আসা আঘাতে যদি তোকে সাহসী বীর তৈরি করে তবে আজ থেকে আমি শতবার আঘাত পেতে রাজি আছি। লতা তুই? আমাকে থামিয়ে দিয়ে লতা বলল, আমি তোকে কথা দিচ্ছি মাধবী, এরপর থেকে জীবনে যতবার মৃত্যুর মুখোমুখি হব ততবার নিজের চোখ বন্ধ করে তোকে স্মরণ করব। তখনই তুই চলে আসবি আমাকে বাঁচাতে। যদি না আসিস তবে আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। লতা, বল মাধবী, তুই কি চাস আমি মারা যাই? না, কখনো না। তাহলে কথা দে, আমাকে বাঁচাতে আসবি। আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো সব সময়। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই যতবার বিপদে পড়বি ততবার আমি তোকে রক্ষা করব। তোর রক্ষা দিয়ে আমি বীরত্ব অর্জন করব। সেদিনের পর ইচ্ছে হোক বা অনিচ্ছে লতা বারবার বিপদে পড়েছে, আমি তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছি। তখন ততটা বুঝতাম না, সময়ের সাথে বুঝতে পারছি লতা আমাকে তার মতো সাহসী বীর বানাতে চাইছিল, যাতে আমার অবস্থা আমার আপা পদ্মাবতীর মতো না হয়। বন্ধুত্বর জন্য বন্ধুকে জীবনে এগিয়ে নিয়ে যেতে লতা বারবার হেরে গেছে। কখনো ডাকাতদের হাতে নিজেকে সঁপে দিয়েছে, কখনো বা যুদ্ধক্ষেত্রে। ডাকাতের হাত থেকে আমি বাঁচালেও যুদ্ধক্ষেত্রে পারিনি। সেদিন আমার পরিবর্তে তুমি তাকে বাঁচিয়েছিলে মেঘরাজ। সেদিন আমার কাজ তুমি করেছিলে বলে হয়তো তোমার প্রতি মুগ্ধতা জন্ম নিয়েছে বর্তমান। লতা সব বলা শেষে মেঘরাজের দিকে তাকালো। মেঘরাজ বলল, তোমার বারবার বীরঙ্গলতাকে বাঁচানোর পিছনে লতার এত বড় আত্মত্যাগ রয়েছে তা কেউ কোনোদিন বুঝতে পারেনি। তার মানে লতা সবসময় নিজের দেয়া কথা রাখতে হেরে যাওয়ার মুহূর্তে হাল ছেড়ে দেয়। হ্যাঁ, লতা নিজের দেয়া কথা রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। সে কবে কথা দিয়েছিল দেখো, আজও তা ধরে বসে আছে। যেন সেদিন ডাকাতের কবলে পড়ার আগে অবধি সে কিন্তু জানতো আমি তার পিছু নিয়েছি, তাও আজও বুঝতে দেয়নি সেই কথাটা। তবে আব্বার আঘাতে আমি বাধা দেব ভেবেছিল লতা। সে ভাবতে পারিনি আমি আঘাতটা নিজের করে নেব। আমি জানি ও সেদিন চেয়েছিল আমি আব্বার তলোয়ার ধরে সবাইকে দেখিয়ে দেই, ন্যায়ের চোখ শুধু অন্যায়কে দেখে, অন্যায়কারীকে নয়। অন্যায়কারীর সাথে সম্পর্কের বিচার করে না ন্যায়। লতা হয়তো ভেবেছিল এতে করে আমার আব্বার অনুশোচনা হবে। তার অনুশোচনায় হয়তো লতা নিজের আম্মাকে হারানোর যন্ত্রণা মুছতে পারবে, কিন্তু অনুশোচনা সে তো হলো না। তাই তো লতা নিজের আম্মার ওপর হওয়া অন্যায়কে ভেবে আব্বাজানের সাথে এত নির্দয় কাজ করেছে। মেঘে বলল, তোমাদের মধ্যে এত গোপন তথ্য রয়েছে। আচ্ছা, তুমি তো এখন সাহসী, তাহলে এখনও কেন লতা মৃত্যু সংকট আসলে তোমার অপেক্ষা কেন করে? শুধুমাত্র কথা দিয়েছিল বলে? হ্যাঁ, তাছাড়া মাধবী পুনরায় কল্পনায় গেল। লতাকে একদিন বাঁচানোর পর মাধবী বলল, লতা, আমার সাহস তো শুধু তোর বিপদে প্রকাশ পায়। তুই আমার বন্ধু বলে আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। আর তখন আমার দিক বিদিক কোনো চিন্তা থাকে না, শুধু মনে হয় তোকে বাঁচাতে হবে। তাই নিজের অজান্তে অস্ত্র তুলে নেই।
আচ্ছা, তুই যখন থেকে বিপদে পড়বি না, তখন থেকে যদি আমার এই সাহসটা হারিয়ে যায়, আর কেউ জানুক বা না জানুক, আমি জানি আমি কতটা ভীতু। আমি খুব কষ্টে সকলের সামনে নিজেকে সাহসী হিসেবে প্রকাশ করি। অন্তরে আমি খুব ভীতু। আমি তোর সাথে অস্ত্রবিদ্যা শিখেছি ঠিকই, কিন্তু তার প্রয়োগ করতে আমার যে বড্ড ভয়। কবে তুই বিপদে থাকলে অজান্তে প্রয়োগ হয়ে যায়। এত ভয় পাস না মাধবী, তোর সাহস আমি আমার মৃত্যু অবধি ধরে রাখব। পুনরায় কথা দিচ্ছি, বিপদ থেকে কখনো নিজে উঠে আসার চেষ্টা করব না যতক্ষণ না তুই এসে আমাকে বাঁচাবি। আমি যদি সঠিক সময় না আসতে পারি, তোর অনুপস্থিতিতে বিপদ আমায় ছুঁতেও পারবে না মাধবী। আমি বিপদকে আসতে দেব না, তবে তোর উপস্থিতিতে আমি বিপদকে যেতে দেব না। এটা সারা জীবনের জন্য বহাল থাকবে। মেঘরাজ বলল, আমি পুনরায় বীরাঙ্গনার প্রতি মুগ্ধ। আমার ভালোবাসা ভুল নয়। মাধবী বলল, ঠিক তাই। আর হ্যাঁ, তুমি এরকম স্বার্থপর থাকো। আমি আমার অনুভূতিকে তোমার জীবনে প্রভাব ফেলতে দেব না। প্রভাব ফলানোর পূর্বে মনে রেখো, লতা তোমাকে নিজের থেকে বিশ্বাস করে। সে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? মাধবী হয়তো আমার কথা ভেবে নিজের ভালোবাসাকে বলিদান দেবে, কিন্তু আমি চাই না ও কষ্ট পাক। মাধবী নিজেকে পুড়িয়ে তার হৃদয়কে জর্জরিত করুক। একটু থেমে মেঘ পুনরায় বলল, আমার স্বার্থপরতা তোমার বোন। না না না, বন্ধুকে আত্মত্যাগ করতে দিল না। মাধবী বলল, আমি লতার বিশ্বাস রাখার চেষ্টা করব। মেঘরাজ মাধবীর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিল। লতার কাছে এক মহিলা ছুটে এসে বলল, কন্যা বীরঙ্গলতার সাহায্য করুন, আমার কন্যার সর্বনাশ করার চেষ্টা করেছে ওরা। লতা মহিলাটির সাথে তৎক্ষণাৎ চলে গেল। কয়েকজন লোক এক কন্যার বস্ত্র হরণের চেষ্টা করছে, পাশে এক লোক বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হয়তো কন্যাটির পিতা। লতা অস্ত্র হাতে তুলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, কি হচ্ছে এখানে? লোকগুলো থেমে গিয়ে লতার দিকে দৃষ্টি দিল। তাদের মধ্যে থেকে একজন বলল, এ তো আমাদের রানী। বাবা, রানী স্বয়ং এসেছে। আমরা তো ধন্য, কিন্তু লাভ হবে না। আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করার পথে কোনো রানীর বাধা মানব না। আমাদের একে পছন্দ হয়েছে, তাই আমরা এর সাথে যা ইচ্ছে তাই করব। লতা মুচকে এসে বলল, করুন, আপনাদের যা ইচ্ছে তাই করুন। লতার সাথে মহিলাটি বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনি আমাদের রানী, আপনি আমাদের সাহায্য করবেন না? কতদিন করব? মানে আমি বীরঙ্গলতা কতদিনের আপনাদের সাহায্য করব? আমি একা রাজ্যের সকল অপরাধ দমন করব কিভাবে? যদি আপনারা নিজেরা সাহায্য না করেন, আমি লতা সারা জীবন নিশ্চিত থাকবো না। আজ নয়তো কাল একদিন আমার শাসনামল শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন আপনারা পরবর্তী প্রজন্মকে কি বলবেন? যে বীরঙ্গলতা শুধু নারী পুরুষের বৈষম্য রোধ করেছে, নারীদের আত্মরক্ষা করতে শেখায়নি। লতা চলে গেলে এই রাজ্যে বিপদের ছায়া ঘনিয়ে আসবে। তার মোকাবেলা করার জন্য রাজ্যের মানুষ যথাযথ যোগ্য নয় বলছেন, অর্থাৎ আমার সাথে আমার আদর্শে সব কিছু বিলীন হয়ে যাবে। সবাই লতার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। লতা হাতের অস্ত্রটি কন্যাটির কাছে ফেলল, তারপর বলল, নিজের রক্ষা নিজে করে প্রমাণ দাও। কন্যা বীরঙ্গলতার রাজত্ব শেষ হলেও তার স্বপ্ন, শিক্ষা, আদর্শ শেষ হবে না। তোমাদের মধ্যে বীরঙ্গলতার আদর্শ ফুটে উঠবে। যারা কন্যাটির সতীত্ব হরণ করতে চাচ্ছে, তাদের মধ্যে থেকে একজন বিশ্রী হেসে কন্যাটির দিকে এগিয়ে গেল। বিস্ময়কর বিষয়, কন্যাটি হাতে অস্ত্র তুলে নিয়ে কোনো কিছু না ভেবে লোকটির পেটে বসিয়ে দিল। বাকিরা লতার আগমনে এমনিতেই ভয় পেয়েছিল, শুধু দলের মাথার ভরসায় এতক্ষণ রয়েছে। তার উপর কন্যাটির আক্রমণ, বেশ ভয় পেয়ে তারা পালিয়ে গেল। লতা আশেপাশের সবাইকে একত্রিত করতে বলল। সবাই আসতে লতা সবার উদ্দেশ্যে বলল, আপনারা আমার রাজত্বে খুশি নন? আপনি কি বলছেন? আমরা খুশি হব না কেন? আপনার রাজত্ব চলছে বলে আজ অপরাধ একেবারে না হলেও অনেকটা শেষ হয়েছে, দূর হয়েছে দারিদ্রতা। আমরা আমাদের কন্যাদের মূল্য বুঝতে শিখেছি। আপনার রাজত্বে আমরা খুব খুশি। পূর্বে তো এরা সবসময় আসতো, কন্যাদের তুলে নিয়ে যেত, এখন তো দু একবার আসে। তাও যারা আপনার সম্পর্কে ভালোভাবে অবগত নয় তারা বেশি আসে। আপনার রাজত্বে আমরা খুব খুশি। লতা বলল, তাহলে আপনারা আমার সিদ্ধান্ত, রাজত্বে খুশি? হ্যাঁ। কতক্ষণ? আমি যতদিন আছি ততদিন। আপনারা চান না সারা জীবন এভাবে খুশি থাকতে? তাহলে শুধুমাত্র আমার জন্য কেন অপেক্ষা করেন? আমি কি সারা জীবন থাকব? আমার রাজত্বের একদিন সমাপ্তি হবে, সেদিন কি আপনারা পুনরায় পরাধীন থাকতে চান? চান না তো? তাহলে অপরাধকে ভয় পেয়ে মুখ ঘুটিয়ে কেন থাকেন? নিজেদের আত্মরক্ষার জন্য নিজেরা এগিয়ে আসেন না কেন? নারীদের অস্ত্রবিদ্যা শেখানোর উদ্দেশ্য কি?
যাতে তারা নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারে। কিন্তু কই, আপনারা তো পারছেন না। আপনারা অস্ত্র চালানো শিখলেও অন্তরের ভয় দূর করতে পারছেন না। কেন পারছেন না? লতা পুনরায় বলল, মনে রাখবেন, একদিন বীরঙ্গলতা হারিয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু তার স্মৃতি থাকবে, সারা জীবন থাকবে। সেটা আপনাদের মধ্যে থাকবে, আপনাদের সাহসিকতায় থাকবে। যদি এক বীরঙ্গলতার শাসনকাল অবধি আপনারা স্বাধীন থাকতে চান, তবে বলবো অন্তরে ভয় নিয়েই পার করুন। তবে যদি বীরঙ্গলতার পরের শাসনামল অর্থাৎ সারা জীবন স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে অন্তরের ভয়কে দূর করুন। নিজেদের লড়াই নিজেরা লড়তে শিখুন। মনে রাখবেন, নিজের জন্য নিজেকে প্রথমে এগিয়ে আসতে হয়। লতা চলে গেল। সবাই লতার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের কন্যা বীরঙ্গলতার জন্য হলেও ভয় দূর করতে হবে। সে আমাদের যে সুখের জীবন দিয়েছে, তার জন্য আমাদের পারতে হবে। আমাদের ভুললে চলবে না। বীরঙ্গলতা রাতের পর রাত পার করেছে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করার জন্য। তার আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ভয় দূর করতে হবে। অন্যজন বলল, সবাই মিলে বলুন, আমরা পারবো।